একটু বড় একটু ছোট মানে পোলাইটলি বলবো। ওয়েট সাউন্ড হচ্ছে কিনা একটু দেখতে হবে। আসে না এখানে ওয়েট সাউন্ড হচ্ছে কিনা একটু দেখতে হবে। পারফেক্ট সাউন্ড আই গেস। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, আর একটু দ্রুত চলে আসো। যদিও আমি ক্লাসটা 10টায় নিব বলেছিলাম, আমি 3-4 মিনিট আগেই চলে আসছি যে সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখার জন্য। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করতে থাকো, আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা যারা এখনো যুক্ত হও নাই। সো আজকে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স লেকচার নাম্বার 4, আজকে আমরা পিএন জাংশনের মেকানিজমগুলো নিয়ে আলোচনা করব। এন্ড অলসো একটা পিএন জাংশন কিভাবে কাজ করে, একটা পিএন জাংশন কিভাবে তড়িৎ নিরপেক্ষ পিএন জাংশন হিসেবে কাজ করে, এবং এটার মধ্যে আমরা যদি আউটওয়ার্ড কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি বা বায়াস করি তাহলে এটা কিভাবে ইলেকট্রিসিটি প্রোডিউস করে বা কন্ডাক্ট করে, আমরা ওই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। একটু তোমরা দ্রুত চলে আসো, আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, আই গেস সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এটা কিভাবে ইলেকট্রিসিটি প্রোডিউস করে বা কন্ডাক্ট করে। ওকে, হ্যাঁ সাউন্ডটা পারফেক্ট আছে। আচ্ছা, সো একটু সবাই দ্রুত চলে আসতে থাকো, আমরা আর কিছুক্ষণ ওয়েট করে ক্লাসটা শুরু করব। একটু সবাই দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো, একটু সবাই চলে আসতে থাকো। আমি গত ক্লাসের পড়াগুলো তোমাদেরকে আরেকবার একটু রিপিট করে দিই। হ্যাঁ, তোমরা একটু দ্রুত চলে আসো, আমি গত ক্লাসের পড়াগুলো তোমাদেরকে আরেকবার রিপিট করে দিই। ওকে, দ্রুত চলে আসতে থাকো। সো গত ক্লাসে বেসিক্যালি আমরা পড়ছিলাম যে ডোপায়ন বা ডোপিং করা একটা পিএন জাংশনের মধ্যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে কিভাবে ডোপিং করতে হয়, একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে কিভাবে ডোপিং করতে হয়। ডোপিং করার উদ্দেশ্যটা কি ছিল? ডোপিং করার উদ্দেশ্য ছিল তুমি যদি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর অথবা এন টাইপ সেমিকন্ডাক্টরকে ডোপিং করো বা ভেজাল মিক্স করো, তাহলে ওই সেমিকন্ডাক্টরের পরিবাহিতা অনেক গুণে বেড়ে যায়, মানে কন্ডাক্টিভিটিটা অনেক গুণে বেড়ে যায়, ওটা সুপার কন্ডাক্টরের মতো কি করে কাজ করে। সো এটাই ছিল আমাদের উদ্দেশ্য, যে আমরা যেগুলা এক্সট্রিনসিক বা বহির্জাত সেমিকন্ডাক্টর, এখানে আমরা কি করছি, আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে পর্যায় সারণীর তৃতীয় সারির মৌলগুলো মিশিয়ে ডোপায়ন করছি, যেখানে আমাদের হোল ক্রিয়েট হয়েছিল। রাইট, হোল মানে গর্ত যেখানের মধ্যে ইলেকট্রন এসে দৌড়ায়, এন্ড প্রত্যেকটা হোল ফিল আপ করার জন্য একটা একটা ইলেকট্রন সামনের দিকে আগাতে থাকে, যেন মনে হয় যে ইলেকট্রন হোলের বিপরীতে দৌড়াচ্ছে। এন্ড এভাবে এখানের মধ্যে হোলের কারণে মেজরিটি চার্জ ক্যারিয়ার ছিল হোল পি টাইপ সেমিকন্ডাক্টরে, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার ছিল ইলেকট্রন, এন্ড এখানে আমরা ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারছি। এন্ড অলসো এন টাইপ সেমিকন্ডাক্টরে ছিল কি, পর্যায় সারণীতে আমরা পঞ্চম পর্যায়ের মৌলকে ভেজাল হিসেবে মিশাইছিলাম আর্সেনিক। রাইট, সো আর্সেনিককে যখন আমরা একটা সিলিকনের ক্যালাস অথবা একটা জার্মেনিয়ামের ক্যালাসে মিশাই দিছি, তখন ব্যাপারটা কি হয়েছিল, তখন ওই আর্সেনিক জার্মেনিয়াম ক্যালাসের মধ্যে সমযোজী বন্ধন গঠন করার পরে আরেকটা ইলেকট্রন ওখানের মধ্যে ফ্রি ইলেকট্রন হিসেবে থেকে গেছিল। সো তুমি কিছু পরিমাণ আর্সেনিক মিশাবে, কিন্তু ওখানে কোটি কোটি আর্সেনিকের পরমাণু, কোটি কোটি আর্সেনিকের পরমাণু কোটি কোটি ফ্রি ইলেকট্রন কি দিবে, ক্যালাসের মধ্যে দিবে, এন্ড ওই ফ্রি ইলেকট্রনগুলো কি করবে, কন্ডাক্টিভিটি করবে। ওই অবস্থায় ওরা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। তো এই ছিল বেসিক্যালি আমাদের গতকালের পড়া, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর কিভাবে ইলেকট্রিসিটি প্রোডিউস করে বা সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। সো আজকে আমরা ফার্স্ট অফ অল দেখব পিএন জাংশন জিনিসটা কি। সো পিএন জাংশন জিনিসটা তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। সো পিএন জাংশন জিনিসটা নরমালি তোমাদের বইতে কি বলা আছে, তোমাদের বইতে নরমালি বলা আছে যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আনবা আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর আনবা, জোড়া লাগাই দিবা, কি হয়ে গেল, পিএন জাংশন, তোমাদের বইয়ের ভাষা। সো আজকে ফার্স্ট অফ অল আমরা পড়বো হচ্ছে পিএন জাংশন। তোমরা সবাই একটু দ্রুত চলে আসো, একটু দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে টপিক হচ্ছে পিএন জাংশন। আশা করি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে।
সব ঠিকঠাক না? ঠিকঠাক আছে? একটু নিচে দেখ। ওকে, পিএন জাংশন, ঠিক আছে? আজকে আমরা পিএন জাংশন নিয়ে কথাবার্তা বলবো। সো পিএন জাংশনের ফার্স্ট অফ অল আমি সার্কিট ডায়াগ্রামটা যদি একটু দেখি, পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে কোয়াইট এরকম, এই যে এরকম সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে জাস্ট এরকম। এই যে একদিকে হচ্ছে পি আর একদিকে হচ্ছে এন, এই যে পি আর এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আমাদের এরকম সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রাম। এটাকে তুমি বর্তনীর সাহায্যে মানে ইলেকট্রিক সার্কিটে তুমি কিভাবে দেখবা ওইভাবেও আমরা যদি প্রকাশ করি, এটা জাস্ট একটা ডায়াগ্রাম। বাট তুমি যদি একটা সার্কিটের মতো প্রকাশ করতে চাও তাহলে তুমি কিভাবে প্রকাশ করবা? এই যে এভাবে প্রকাশ করবা, ঠিক আছে? এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের এন। তো তুমি এই দুই ভাবে কি করতে পারো? এই দুই ভাবে তুমি পিএন জাংশনকে প্রকাশ করতে পারো, ঠিক আছে? তো এটা তুমি হচ্ছে মানে বক্স ডায়াগ্রাম আর কি, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের বক্স ডায়াগ্রাম আর এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে? তো এইভাবে প্রকাশ করতে পারো। এখন কথা হচ্ছে পিএন জাংশনটা কিভাবে ফর্ম করা হয়? একটা পিএন জাংশনকে তুমি কিভাবে ফর্ম করবা, কিভাবে গঠন করবা, ঠিক আছে? তোমাদের বইতে বলা হয়ে থাকে মানে পিএন জাংশন কিভাবে ফর্ম করা হয়, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আসো আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে আসো, জোড়া লাগাই দাও, কি হয়ে যাবে? একটা পিএন জাংশন হয়ে যাবে। তো দেখো বইয়ের ভাষায় আমরা যদি মানে বইয়ে যেটা লেখা আছে, বইয়ে কি লেখা আছে দেখতে, বইয়ে যা লেখা আছে, বইয়ে যা লেখা আছে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ও একটা এন টাইপ সেমিকন্ডাক্টর জোড়া লাগিয়ে, এটা হচ্ছে বইয়ের ভাষা, মানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর জোড়া লাগিয়ে কি করা হয়? পিএন জাংশন তৈরি করা হয়। পিএন জাংশন তৈরি করা হয়, ঠিক আছে? সো দেখো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর ও একটা এন টাইপ সেমিকন্ডাক্টর জোড়া লাগিয়ে পিএন জাংশন তৈরি করা হয়, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি কি হয় জানো? অ্যাকচুয়ালি প্রকৃতিতে সেমিকন্ডাক্টর গুলো কিভাবে অবস্থান করে, প্রকৃতিতে সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি পড়াইছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা সেমিকন্ডাক্টর তার পার্শ্ববর্তী সেমিকন্ডাক্টর পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে একটা ক্যালাস সৃষ্টি করে এন্ড ওই ক্যালাসটা একটা বৃহদাকার ক্যালাস হিসেবে সেমিকন্ডাক্টর অবস্থান করে। সো একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে মানে অ্যাকচুয়ালি কি করা হয়? অ্যাকচুয়ালি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে এমন ভাবে ডোপায়ন করা হয় যেন তার এক পাশে পি টাইপের অঞ্চল ক্রিয়েট হয় এন্ড অপর পাশে এন টাইপের অঞ্চল ক্রিয়েট হয়। সো প্রকৃতপক্ষে কি করা হয় লিখো। প্রকৃতপক্ষে কি করা হয়? প্রকৃতপক্ষে একটি সেমি কন্ডাক্টর ক্যালাসকে এমন ভাবে ডোপায়ন করা হয় যেন তার এক পাশে পি টাইপ অঞ্চল তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। ভাইয়া বোর্ডটা কালো করে দিলে ভালো হতো না, এখানে অ্যাকচুয়ালি লাইটের অ্যাবজর্পশন একটা ব্যাপার স্যাপার আছে, তো সো বোর্ড কালো হলে অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? পদার্থ বিজ্ঞানের একজন সিদ্ধহস্ত একজন শিক্ষক এই কমেন্টটা যে করতেছে সে অলরেডি আমার সামনে বসে আছে, ঠিক আছে? তোমরা কি দেখতে চাও? এই চলে আসো, স্ক্রিনে চলে আয়। মানে সে আমার সামনে বসে সে আমাকে তেল মাখতেছে, মানে দেখো মানে তেলের কি অবস্থা। দেখো এই যে এই বর্তমান যুগে তেলের দাম বাড়তেছে। তেলের দাম কেন বাড়তেছে? এই যে
এই সমস্ত পাবলিকের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। যাই হোক, সে আমার সামনে বসে মানে কমেন্ট করতেছে, কিছু বলার নাই অ্যাকচুয়ালি। ক্লাসে ডিস্টার্ব করবো না, তুমি পড়াও, আমিও একটু শিখি। আর কিছু বললাম না। তো যাই হোক, প্রকৃতপক্ষে আমরা কি করব, সেমিকন্ডাক্টর ক্যালাসকে এমন ভাবে আমরা ডোপায়ন করব যেন তার এক পাশে পি টাইপ অঞ্চল এন্ড অপর পাশে এন টাইপ অঞ্চল ক্রিয়েট হয়। ঠিক আছে, এক পাশে পি টাইপ অঞ্চল এবং অপর পাশে এন টাইপ অঞ্চল সৃষ্টি হয়। অঞ্চল সৃষ্টি হয়। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে আমরা বেসিক্যালি কি করব, একটা সেমিকন্ডাক্টর কেলাসকে আমরা এমন ভাবে ডোপায়ন করব যেন তার এক পাশে পি টাইপ এন্ড অপর পাশে কি সৃষ্টি হয়, অপর পাশে একটা এন টাইপ অঞ্চল সৃষ্টি হয়। মানে একদিকে পজিটিভ টাইপ, মানে একদিকে অনেকগুলো হোল থাকবে এন্ড অপর পাশে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকবে, মানে মুক্ত ইলেকট্রন থাকবে। এক পাশে আমাদের হোলের জন্য ইলেকট্রিসিটি প্রোডিউস হবে এন্ড অপর পাশে আমাদের ইলেকট্রনের জন্য ইলেকট্রিসিটি প্রোডিউস হবে এন্ড মাঝখানে কিছু একটা হবে। সো ওই মেকানিজমটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা একটু জানো, এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানো, এই জিনিসগুলো সবার ক্লিয়ার? আমার ক্লিয়ার। সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হব। সবার ক্লিয়ার কিনা জানো? ওকে ওকে, ওকে সবার ক্লিয়ার? ওকে ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে আগাই, আমরা সামনের দিকে আগাই, আমরা সামনের দিকে আগাই। তোমাদের উচ্ছ্বাস ভাইয়া দৌড় দিল ওই যে অপার ভাইয়ের সাথে ফুটবল খেলতে। যাই হোক, আমি এতক্ষণ খেলে আসলাম। আচ্ছা, সো এখন আমরা পড়বো হচ্ছে পি এন জাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ঠিক আছে, পি এন জাংশনের মেকানিজম। পি এন জাংশনের মেকানিজম। ঠিক আছে, তো এখন আমরা বেসিক্যালি যা দেখবো সেটা হচ্ছে পি এন জাংশনের মেকানিজম, মানে একটা পি এন জাংশন কিভাবে কাজ করে। সো চলো দেখে নেওয়া যাক। তো আমরা কিভাবে পি এন জাংশন ফর্ম করব, আমরা এমন ভাবে একটা পি এন জাংশন ফর্ম করব, মানে একটা সেমিকন্ডাক্টর কেলাসকে এমন ভাবে সাজাবো যেন তার এক পাশে পি অঞ্চলের সৃষ্টি হবে এন্ড অপর পাশে এন অঞ্চলের সৃষ্টি হবে। সো চলো করে ফেলি। দেখো, এই যে আমি একটা সেমিকন্ডাক্টর কেলাসকে একটু বড় করেই করলাম, এমন ভাবে ডোপায়ন করব, মানে একটা সেমিকন্ডাক্টর কেলাসে আমি এমন ভাবে ভেজাল মেশাবো তার এক পাশে যেন পি টাইপ আর অপর পাশে যেন এন টাইপ সৃষ্টি হয়। ঠিক আছে, এক পাশে কি সৃষ্টি হবে, এক পাশে আমাদের পি টাইপ এন্ড অপর পাশে কি সৃষ্টি হবে, অপর পাশে আমাদের এন টাইপ সৃষ্টি হবে। সো এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, যে পাশে আমাদের পি টাইপ থাকবে, ভালো করে খেয়াল করো তো, যে পাশে আমাদের পি টাইপ থাকবে, পি টাইপের মধ্যে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, পি টাইপের মধ্যে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, আর এন টাইপে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, এন টাইপে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো পি টাইপে আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার হোলগুলোকে দেখলে হোল, এই যে আরেকটা হোল, এই যে আরেকটা হোল। সো এরকম করে তোমরা দিতে পারো, যত খুশি তত দিতে পারো। এই যে দিলাম, ওকে, পি টাইপে দিলাম হচ্ছে হোল, আর এন টাইপে আমরা কি দিব, এন টাইপে আমরা দিব হচ্ছে কি ইলেকট্রন। সো ইলেকট্রন দিয়ে ফেলি, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এন্ড এখানে একটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন, ইলেকট্রন এন্ড ইলেকট্রন। সো পি টাইপের মধ্যে দেখো আমি মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলোকে বসালাম এন্ড এন টাইপে আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলোকে বসালাম। আচ্ছা, বেশ ভালো কথা, বাট এখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হোল মানে কি, কোনো কিছু থেকে ইলেকট্রন বের হয়ে গেলে কি হোল। সো কোনো কিছু থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, হোলের সৃষ্টি হয়, আমাদের বুঝে নিতে হবে হোল মানে হচ্ছে পজিটিভ। তার মানে পজিটিভের সাথে অ্যাকচুয়ালি কি থাকবে, আশেপাশে নেগেটিভও থাকবে। হোলের বাইরে কি বের হয়ে গেছে, ইলেকট্রন হিসেবে নেগেটিভ আয়নগুলো বের হয়ে গেছে না। সো হোলের আশেপাশে কি থাকবে, একটা একটা করে নেগেটিভ আয়ন থাকবে। এই যে একটা একটা করে মাইনাস মাইনাস মাইনাস
মাইনাস মাইনাস মাইনাস মাইনাস মাইনাস মাইনাস। দ্যাটস ভেরি গুড। এরপরে দেখো, এরপরে আবার কি হবে দেখো, এখানে যে ইলেকট্রনগুলো যেখান থেকে বের হয়ে গেছে ওখানে একটা পজিটিভিটি ক্রিয়েট হবে না? বিকজ আমরা কি জানি, কোন পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ওটা ধনাত্মক আধানযুক্ত হয়, আবার কোন পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওটা ঋণাত্মক আধানযুক্ত হয়। ক্লিয়ার? সো এখানে যেহেতু ইলেকট্রনগুলো বের হয়ে যাচ্ছে তো এখানে কি সৃষ্টি হবে? পজিটিভিটি সৃষ্টি হবে। এই পজিটিভ পজিটিভ পজিটিভ। সবার ক্লিয়ার কিনা একটু বলো, এই জিনিসটা আগে সবার ক্লিয়ার কিনা বলো। সো আমরা বেসিক্যালি কি করলাম, একটা পিএন জাংশন নিলাম যার এক পাশে, মানে আমরা একটা সেমিকন্ডাক্টর কেলাস, এটা এই পুরো জিনিসটা তুমি কনসিডার করে নাও অ্যাজ এ সেমিকন্ডাক্টর কেলাস। এন্ড এই কেলাসের মধ্যে এক পাশে থাকলো তোমার পি অঞ্চল, পি টাইপ অঞ্চল, আর এক পাশে থাকলো তোমার এন টাইপ অঞ্চল। সো পি টাইপ অঞ্চলে কি থাকবে? পি টাইপ অঞ্চলে তোমার হোলগুলো থাকবে, পি টাইপ অঞ্চলে তোমার হোলগুলো থাকবে, এন্ড এন টাইপ অঞ্চলে তোমার ইলেকট্রনগুলো থাকবে। সো হোল মানে তো পজিটিভ, বিকজ ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, পজিটিভিটি সৃষ্টি হবে। সো হোল যদি পজিটিভ হয় তার পাশে প্রত্যেকটা পরমাণু আসলে বৈদ্যুতিকভাবে কি নিরপেক্ষ। এটা তো বোর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, শ্রোডিঞ্জারের রিলেটিভিস্টিক মডেল তাই বলে প্রত্যেকটা পরমাণু আসলে বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। সো এই হোলকে প্রশমিত করার জন্য তার আশেপাশে একটা নেগেটিভ আয়ন অবশ্যই থাকবে। সো প্রত্যেকটা হোলকে প্রশমিত করার জন্য তার আশেপাশে একটা নেগেটিভ আয়ন অবশ্যই থাকতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। হোল কখনো হোল থাকবে না, এটা একটা না একটা সময় ফিল আপ হবে। কথা ক্লিয়ার? তোমাদেরকে তো আবার বাস্তব উদাহরণ না দিলে বুঝো না, সো এইভাবে বুঝলাম আর কি। গর্ত কখনো গর্ত থাকবে না, এটা একটা সময় গিয়ে ফিল আপ হবে, সেটা যাই হোক। আর ইলেকট্রন কখনো একা বসে থাকবে না, সে দৌড়াইতেই থাকবে। সে যতক্ষণ না হোল পাচ্ছে দৌড়াইতেই থাকবে, এটা তার নেচার, এটা প্রকৃতির নেচার, এটা পরমাণু নেচার, আর আমরা পরমাণু দ্বারাই গঠিত। সো এটা যদি আমাদের নেচার হয়, এটা তো দোষের কিছু নাই, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। সো এই হলো আমাদের মোটামুটি কনফিগারেশন। এটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত জানাই ফেলো, তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হব। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, দ্রুত জানাও। কমেন্ট আটকে গেল অ্যাকচুয়ালি, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। এটা ক্লিয়ার সবার? ওকে ওকে ক্লিয়ার, ওকে ফাইন। তো এখন দেখো, এই যে দিকের মধ্যে হোল দেখছে, এখানে তাহলে কিসের ঘনত্ব বেশি? পি অঞ্চলে আমার হোলের ঘনত্ব বেশি, আবার এন অঞ্চলে আমার ইলেকট্রনের ঘনত্ব বেশি। তো লিখে ফেলো এদিকে কতগুলো পয়েন্ট লিখো যে পি অঞ্চলে হোলের ঘনত্ব বেশি, পি অঞ্চলে হোলের ঘনত্ব বেশি, এন অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি। এটাই তো দেখতে পাচ্ছি আমরা, তাই না? পি অঞ্চলে আমার হোলের ঘনত্ব বেশি আর এন অঞ্চলে আমার ইলেকট্রনের ঘনত্ব বেশি। সো ব্যাপন কি বলে? ব্যাপন বলে সব সময় উচ্চ ঘনত্ব থেকে কোনো কিছু কোন দিকে যাবে? নিম্ন ঘনত্বে যাবে। সো এখানে যেহেতু পি অঞ্চলে হোলের ঘনত্ব বেশি আর এন অঞ্চলে কিন্তু হোলের ঘনত্ব কম, সো এদিকে আরো দুটো পয়েন্ট লিখে রাখো। এন অঞ্চলে এন অঞ্চলে হোল কম, হোল কম, ওকে? এন অঞ্চলে হোল কম আর পি অঞ্চলে ইলেকট্রন কম। তো ভালো করে খেয়াল করো, এদিকে হোল বেশি ইলেকট্রন কম, এদিকে ইলেকট্রন বেশি হোল কম। সো ব্যাপনের নিয়ম কি বলে? ব্যাপনের নিয়ম বলে যে উচ্চ ঘনত্বের হোল থেকে কোন দিকে যাইতে চাইবে? নিম্ন ঘনত্বের হোলের দিকে যাইতে চাইবে। আবার উচ্চ ঘনত্বের ইলেকট্রন থেকে কোন দিকে যাইতে চাইবে? নিম্ন ঘনত্বের ইলেকট্রন থেকে ইলেকট্রনের দিকে যাইতে চাইবে। সো ব্যাপনের নিয়ম অনুযায়ী পি অঞ্চল থেকে হোলগুলা কোথায় যাইতে চাই? এন অঞ্চলের দিকে যাইতে চাই, এন্ড এন অঞ্চল থেকে ইলেকট্রনগুলো কোন দিকে আসতে চাই? পি অঞ্চলের দিকে আসতে চাই। সো লিখে ফেলো, সো লিখো ব্যাপনের নিয়ম অনুযায়ী। ওকে, দেখো ব্যাপনের
নিয়ম অনুযায়ী ব্যাপনের নিয়ম অনুযায়ী পি অঞ্চল হতে ইলেকট্রন এন অঞ্চলে পি অঞ্চল হতে ইলেকট্রন এন অঞ্চলে যেতে চাই। এবং এন অঞ্চল হতে এন অঞ্চলের থেকে সরি পি অঞ্চল থেকে হোল ইলেকট্রন না পি অঞ্চল থেকে হোল এই যে পি অঞ্চল থেকে হোল সো হোলের ডিরেকশনগুলো দেখো হোলের ডিরেকশনগুলো হচ্ছে এদিকে মানে এন অঞ্চলের দিকে যাইতে চাইবে এন অঞ্চলের দিকে যেতে চাইবে সো হোলের ডিরেকশনগুলো দেখে নাও হোলের ডিরেকশনগুলো দেখো কোন দিকে এন অঞ্চলের দিকে প্রত্যেকটা হোলের ডিরেকশন কোন দিকে এন অঞ্চলের দিকে সো এই যে পি অঞ্চল হতে হোল এই যে পি অঞ্চল হতে হোল এন অঞ্চলে যেতে চাই এবং এন অঞ্চলের থেকে ইলেকট্রন এন অঞ্চলের থেকে ইলেকট্রন পি অঞ্চলে যেতে চাই। তো ইলেকট্রনের ডিরেকশনগুলো কোন দিকে হবে দেখো আমরা একটু যদি ইলেকট্রনের ডিরেকশনগুলো একটু যদি দেখি ইলেকট্রনের ডিরেকশন হবে এই যে দিকে ইলেকট্রনের ডিরেকশনগুলো দেখো তো কোন দিকে এই যে দিকে ইলেকট্রনের ডিরেকশন হবে এই যে দিকে ক্লিয়ার আশা করি এগুলো সবার ক্লিয়ার। তাহলে মাঝখানে আসলে কি ঘটনাটা ঘটবে দেখো মাঝখানে আমাদের কি ঘটনা ঘটবে একটু দেখো মাঝখানে আমাদের কি ঘটনা ঘটবে একটু দেখো যখন পি অঞ্চল হতে হোলগুলা এন অঞ্চলের দিকে যাবে তখন হোল যেহেতু পজিটিভ সো ওরা পজিটিভ আয়ন আকারে যাবে সো দেখো এই যে হোলগুলো কি আয়ন আকারে যাবে হোলগুলো অ্যাকচুয়ালি পজিটিভ আয়ন আকারে যাবে এই যে পজিটিভ আয়ন আকারে আসছে ওকে পজিটিভ আয়ন আকারে এখানে আসছে পজিটিভ আয়ন আকারে এখানে আসছে পজিটিভ আয়ন আকারে এখানে আসছে পি অঞ্চল হতে হোলগুলো দেখো পজিটিভ আয়ন আকারে এখানে আসলো আচ্ছা কোথায় আসলো দেখো এখানে না আরেকটু সামনের দিকে আগাতে হবে সো হোলগুলো বের হয়ে এই যে পজিটিভ আয়ন আকারে এখানে আসবে পজিটিভ আয়ন আকারে কোথায় আসলো এখানে আসলো পজিটিভ আয়ন আকারে এখানে আসলো পজিটিভ আয়ন আকারে এখানে আসলো এই যে দেখো আবার বলতেছি পি অঞ্চল হতে হোলগুলা পজিটিভ আয়ন আকারে কোন দিকে যাবে এন টাইপের দিকে যাচ্ছে এই যে এন টাইপের দিকে আসলো বাট এই যে এন টাইপের মধ্যে থাকা পজিটিভ আয়নগুলা এই পজিটিভ আয়নগুলোকে আর ভিতরে ঢুকতে দেয় না এই পজিটিভ আয়নগুলোকে এদিকে বিকর্ষণ করতে চায় ক্লিয়ার আবার বলতেছি দেখো পি অঞ্চল হতে এই হোলগুলা পজিটিভ আয়ন আকারে ব্যাপনের নিয়ম অনুযায়ী উচ্চ ঘনত্বের স্থান হতে কোন দিকে যায় নিম্ন ঘনত্বের দিকে যেতে চাই সো এই হোলগুলা পজিটিভ আয়ন হয়ে এন অঞ্চলে ঢুকতে চাইলো বাট এই যে এন অঞ্চলে থাকা আগে থেকে থাকা এই পজিটিভ আয়নগুলা এই পি টাইপের পজিটিভ আয়নগুলোকে বিকর্ষণ করে আর এখানে ঢুকতে দিল না বেশ ভালো কথা সো তুমি কি শুধু ক্রিয়া করবা রিভার্স পাবা না এমনটা কিন্তু নেচারে হয় না সো তুমি যেটা করছো ইট মারছো পাটকেলও খাইতে হবে এখানেও তাই প্রযোজ্য এখন এই ইলেকট্রনগুলা নেগেটিভ আয়ন আকারে কোন দিকে যেতে চাই জানো এই ইলেকট্রনগুলা নেগেটিভ আয়ন আকারে এই পি অঞ্চলে ঢুকতে চাই ইলেকট্রনগুলা নেগেটিভ আয়ন আকারে কোথায় ঢুকতে চাই এই ইলেকট্রনগুলা এই যে এখানের মধ্যে কালো কালো যে ইলেকট্রনগুলা দেখতেছো এগুলা এই যে লাল লাল নেগেটিভ আয়ন আকারে পি অঞ্চলে ঢুকতে চাই বাট পি অঞ্চলে আগে থেকে থাকা নেগেটিভ আয়নগুলা এই নেগেটিভ আয়নগুলাকে ভিতরে ঢুকতে দেয় না ফলে পি টাইপ থেকে যাওয়া পজিটিভ আয়নগুলা এবং এন টাইপ থেকে আসা নেগেটিভ আয়নগুলা একটা লেয়ারের মধ্যে আটকা পড়ে যায় এন্ড এখান থেকে ওরা বের হতে পারে না এবং পি টাইপ থেকে যে পরিমাণ পজিটিভ আয়ন এন টাইপের দিকে গেছে ওই পরিমাণ নেগেটিভ আয়ন যদি এন টাইপ থেকে পি টাইপের দিকে আসে তাহলে আমার ব্যাপন ক্রিয়াটা বন্ধ হয়ে যাবে কথাটা ক্লিয়ার কিনা একটু বলো ওকে কথাটা ক্লিয়ার কিনা কথাটা বুঝতে পারছো কিনা বলো এই ফান্ডামেন্টালগুলো বোঝা খুবই জরুরি এই পিএন জাংশন কিন্তু তোমার পরীক্ষায় আসবে এন্ড যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ট্রিপল নিয়ে পড়বা যারা ইন ফিউচার ট্রিপল নিয়ে পড়বা তোমাদের এই সেম জিনিসগুলো কিন্তু ইংলিশে দেওয়া থাকবে তোমাদের ইংলিশে পিএন জাংশনের সার্কিট ডায়াগ্রাম ক্যারেক্টারিস্টিক গ্রাফ ওকে ম্যাথ সলভ এগুলো করতে হবে ক্লিয়ার কিনা বলো হোল মুভ করে না অ্যাকচুয়ালি পজিটিভ আয়ন আকারে মুভ হয় আর কি ঠিক আছে
প্রোটন মুভ করে, প্রোটন মুভ করে ইলেকট্রনের সাথে। ইলেকট্রন যখন নির্গত হয় তখন ওইখানে যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে পুরো নিউক্লিয়াসটাই মুভ করে, মানে প্রোটনটা পজিটিভটা মুভ করে। ঠিক আছে, আচ্ছা লাস্টের কথাটা আবার বলতেছি, ওকে ফাইন। তাহলে আমি আরেকবার একটু লাস্টবার একদম এই মুখের কথাগুলা ক্লাস করার সময় ভালো করে বুঝো, ক্লাস শেষে আমি মুখে যা বলতেছি একটু ভালো করে লিখবা। কি পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি লিখে দিয়েছি। ওকে, সো দেখো পি টাইপের মধ্যে আমার কিসের ভর্তি? হোলের ভর্তি, মানে পি টাইপে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে এখানে হোল, আর এন টাইপে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। বাট পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ, তার মানে হোলের পাশে হোলকে ফিল আপ করার জন্য একটা নেগেটিভ আয়ন থাকবে, হোল যেহেতু পজিটিভ। প্রত্যেকটা হোলের পাশে একটা একটা করে নেগেটিভ আয়ন আছে। সিমিলারলি এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো যেখান থেকে অ্যাকচুয়ালি ছুটে গেছে ওখানে একটা একটা করে পজিটিভিটি ক্রিয়েট হলো, বেশ ভালো কথা। সো আমরা ফাইনালি কি পাইলাম? পি অঞ্চলের মধ্যে আমাদের হোলের ভর্তি বাট ইলেকট্রনের ঘাটতি, আর এন অঞ্চলের মধ্যে আমাদের ইলেকট্রনের ভর্তি বাট হোলের ঘাটতি। তার মানে এইদিকে কিছু একটা বেশি আছে, বেশি ঘনত্ব আছে যেটা হোল, ওইদিকে একটা কম ঘনত্ব আছে, এদিকে যেটা বেশি ঘনত্ব আছে ইলেকট্রন, এদিকে সেটা কম ঘনত্ব আছে। সো ব্যাপনের নিয়ম অনুযায়ী হোলগুলা উচ্চ ঘনত্ব থেকে কোথায় যেতে চাইবে? নিম্ন ঘনত্বে আসতে চাইবে। ঠিক সেম ভাবে এন টাইপ থেকে ইলেকট্রনগুলা কোন দিকে যেতে চাইবে? পি টাইপের দিকে যেতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। তো এখন কি হলো, পি অঞ্চল হতে এই হোলগুলা পজিটিভ আয়ন আকারে এন অঞ্চলে ঢুকতে চাইলো, এই যে এন্ট্রি নিতে চাইছে, এই পজিটিভগুলা এদিকে এন্ট্রি নিতে চাইছে। বাট এই যে এখান থেকে আগে থেকে বসে থাকে এই কালপ্রিটগুলা কি করলো? এই কালপ্রিটগুলা এই পজিটিভগুলাকে আর ভিতরে ঢুকতে দিল না, বিকর্ষণ করে দিল। এখন এন টাইপ থেকে হোল ইলেকট্রনগুলা এই যে পি টাইপের দিকে যাচ্ছিল নেগেটিভ আয়ন আকারে, এই যে নেগেটিভ আয়ন আকারে যাচ্ছিল। বাট ভাগ্যের কি নির্মম পরিহাস, দেখো এই যে এখানের মধ্যে থাকা নেগেটিভ আয়নগুলা এই নেগেটিভ আয়নগুলাকে বিকর্ষণ করে আর ভিতরে ঢুকতে দিল না। ঠিক দেখছো, এই নেগেটিভ আয়নগুলাকে আর ভিতরে ঢুকতে দিল না। তার মানে এই নেগেটিভ আয়নগুলা কিন্তু এখানের মধ্যে আটকা পড়ে গেল পজিটিভের মধ্যে। ঠিক আছে, এখন দেখো, এখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে পি টাইপ থেকে যথেষ্ট পরিমাণ হোল যদি এন টাইপের দিকে যায় এবং এন টাইপ থেকে যথেষ্ট পরিমাণ ইলেকট্রন যদি পি টাইপের দিকে আসে, মানে পি টাইপ থেকে যে পরিমাণ হোল এন টাইপের দিকে গেল, এন টাইপ থেকে ঠিক একই পরিমাণ হোল যদি পি টাইপের দিকে, একই পরিমাণ ইলেকট্রন যদি পি টাইপের দিকে চলে আসে, তাহলে কিন্তু তোমার ঘনত্বের ইকুইলিব্রিয়ামের কারণে ব্যাপন ক্রিয়াটা বন্ধ হয়ে যায়। এটার ফলে যেটা হবে, একটা পজিটিভ আর নেগেটিভ আধানগুলা একটা সার্টেন এরিয়ার মধ্যে আটকা পড়ে যায়, তো এই সার্টেন এরিয়াটাকে বলা হয় বিভব প্রাচীর। একটা সার্টেন এরিয়ার মধ্যে আটকা পড়ে যায়, এই পটেনশিয়াল ব্যারিয়ার। ঠিক আছে, তো এই অবস্থায় মাথায় রাখবা এই বিভব প্রাচীরের বাইরে দেখো যে পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স থাকে না, এই বিভব প্রাচীরের বাইরে এই যে এই বিভব প্রাচীরটার বাইরে এই পি টাইপ আর এন টাইপের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকে না। বাট এই যে এখানের মধ্যে আমার হাই পটেনশিয়াল থাকে আর এখানের মধ্যে আমার লো পটেনশিয়াল থাকে। সো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, এই যে এরকম, জাস্ট লাইক দ্যাট, এই যে এরকম ব্যাপারটা যদি আমি তোমাদেরকে দেখাই, এই যে এরকম, এটা দেখো গ্রাফটা নিচে আছে, তার মানে এটা হচ্ছে লো পটেনশিয়াল, আর এখানে গ্রাফটা আমার উপরে আছে, তার মানে এটা হচ্ছে হাই পটেনশিয়াল। ক্লিয়ার? সো দেখো এই যে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে আমার সমপরিমাণ পজিটিভ আর নেগেটিভ গুলো কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। এর বাইরে এই পুরো পি আর এন টাইপের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্সই নাই। এখন কথা হচ্ছে এই এলাকাটাকে কি বলা হয়? এই এলাকাটাকে বলা হয় হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর। তো একটা জিনিস মাথায় রাখবা যে বিভব প্রাচীরের মধ্যে
যে পরিমাণ পজিটিভ আধান থাকবে ঠিক একই পরিমাণ কিন্তু আমার নেগেটিভ আধান থাকবে। বিভব প্রাচীরের মধ্যে আমার যে পরিমাণ পজিটিভ আধান থাকবে ঠিক একই পরিমাণ আমার নেগেটিভ আধান থাকবে। তো কথা হচ্ছে এই পজিটিভ আর নেগেটিভ গুলো একে অপরকে নালিফাই করে ফেলে, নিষ্ক্রিয় করে ফেলে, ফলে এই পটেনশিয়াল ব্যারিয়ারের মধ্যে আর কোনো আধান অবশিষ্ট থাকে না। তখন এই টোটাল লেয়ারটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত স্তর। তখন এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার। ওকে, ডিপ্লিশন লেয়ার বা ডিপ্লিশন, ওকে, ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত স্তর, ডিপ্লিশন লেয়ার। ওকে, এটা হচ্ছে ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত স্তর। বিকজ এখানের মধ্যে আর কোনো আধান অবশিষ্ট থাকে না, কারণ পি টাইপ থেকে যে পরিমাণ পজিটিভ আধান এন টাইপের দিকে আসছিল, এন টাইপ থেকে ঠিক একই পরিমাণ পজিটিভ আধান, নেগেটিভ আধান পি টাইপের দিকে এসেছে এন্ড একটা পটেনশিয়াল ব্যারিয়ারের মধ্যে বা একটা বিভব প্রাচীরের মধ্যে আটকা পড়ে গেছে। এন্ড এখানের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স থাকলেও সমপরিমাণ পজিটিভ আর সমপরিমাণ নেগেটিভ থাকায় একে অপরকে নালিফাই করে ফেলে আপাতভাবে, মানে আলটিমেটলি এই বিভব প্রাচীরের মধ্যে কোনো আধান অবশিষ্ট থাকে না। তখন এই বিভব প্রাচীরকে বলা হয় ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত স্তর। তো এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই জিনিসগুলা সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। বিভব প্রাচীর কি? বিভব প্রাচীর হলো মানে একটা নির্দিষ্ট পুরুত্বের একটা এলাকা, যে এলাকার মধ্যে পি টাইপ থেকে আসা পজিটিভ আধানগুলা এবং এন টাইপ থেকে যাওয়া নেগেটিভ আধানগুলা আটকা পড়ে যায়। যে সার্টেন এরিয়া জুড়ে পি টাইপ থেকে যাওয়া পজিটিভ আর এন টাইপ থেকে আসা নেগেটিভ আটকা পড়ে যায়, ওটাই হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর। ওকে, সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। সবার ক্লিয়ার কিনা? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত। আচ্ছা, সাউন্ড কি এখনো ঝামেলা করতেছে নাকি ঠিকঠাক আছে? একটু দেখো তো, সাউন্ড কি এখনো ঝামেলা করতেছে? সাউন্ড কি এখনো ঝামেলা করতেছে নাকি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা এখন একটু জানো, সাউন্ড ক্লিয়ার কিনা জানো। ডিপ্লিশন আরেকবার, হ্যাঁ আরেকবার বোঝাবো, সমস্যা নেই, বাট সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। সাউন্ড কি ক্লিয়ার এখন? সাউন্ড এখন ক্লিয়ার কিনা একটু জানো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ডিপ্লিশনটা আবার বোঝাচ্ছি। তো বিভব প্রাচীর কি হইলো? বিভব প্রাচীর হইলো ওই যে এদিকে তোমার উচ্চ ঘনত্বের হোল ছিল আর ওইদিকে উচ্চ ঘনত্বের ইলেকট্রন ছিল। তো ব্যাপনের নিয়ম কি বলে? হোলগুলা তোমার উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাবে আর এদিক থেকে ইলেকট্রনগুলো তোমার নিম্ন ঘনত্ব থেকে কোথায় আসবে? উচ্চ ঘনত্বে আসবে। তো একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যে এগুলো আটকা পড়ে গেল, পি টাইপ থেকে আসা পজিটিভ গুলা এই এন টাইপের পজিটিভের কারণে এখানে আটকা পড়ে গেল, এন টাইপ থেকে আসা নেগেটিভ গুলা এখানে আটকা পড়ে গেল। ব্যাপারটা এমন যে এই পজিটিভ গুলা এদিকে ঢুকতেই পারতেছে না, বিকজ অফ দেয়ার আর লট অফ পজিটিভ চার্জ। এই ইলেকট্রন, এই নেগেটিভ চার্জগুলো এদিকে ঢুকতেই পারতেছে না, বিকজ দেয়ার আর লট অফ নেগেটিভ চার্জ। সো একটা সার্টেন এরিয়া কভারেজ করে এই পজিটিভ আর নেগেটিভ গুলা কি হয়ে গেল? একটা সার্টেন এরিয়া কভারেজ করে পজিটিভ নেগেটিভ গুলা একটা লেয়ারের মধ্যে আটকা পড়ে গেল। সো এই লেয়ারটাকে বলা হয় বিভব প্রাচীর বা পটেনশিয়াল ব্যারিয়ার। এখন কথা হচ্ছে এই বিভব প্রাচীরের মধ্যে, তাহলে বিভব প্রাচীর কি? যেখানে সমপরিমাণ পজিটিভ নেগেটিভ আধান আটকা পড়ে গেছে। পি টাইপ থেকে আসা পজিটিভ গুলো আটকা পড়ছে আর এন টাইপে ঢুকতে পারতেছে না, এন টাইপ থেকে আসা নেগেটিভ গুলো আটকা পড়ে গেছে, পি টাইপে ঢুকতে পারতেছে না। দ্যাটস কল্ড দ্য পটেনশিয়াল ব্যারিয়ার অফ বিভব প্রাচীর। বিভব প্রাচীরের মধ্যে সবসময় মাথায় রাখবা পি টাইপ থেকে যে পরিমাণ পজিটিভ গেছে এন টাইপ থেকে ঠিক একই পরিমাণ নেগেটিভ আসছে। সো পজিটিভ নেগেটিভ নালিফাই হয়ে যাবে। এখানে পারতপক্ষে কোনো আধান অবশিষ্ট থাকবে না, সবগুলো আধান নিঃশেষিত হয়ে যাবে। পজিটিভ নেগেটিভ মানে কি? নালিফাই হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে। সো এখানে তখন আর কোনো আধান অবশিষ্ট থাকবে না। তখন এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লিশন লেয়ার বা নিঃশেষিত স্তর। এখন ক্লিয়ার কিনা সবার বলো? এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন সবার ক্লিয়ার কিনা বলো? এখন কি সবার ক্লিয়ার? এখন কি সবাই বুঝতে পারছি? এখন সবার ক্লিয়ার কিনা একটু জানাও, কুইক জানাও। এখন সবার ক্লিয়ার কিনা একটু আমাকে কুইক জানাও, কুইক। ওকে, এখন সবার ক্লিয়ার কিনা জানাও। ক্রিস্টাল ক্লিয়ার, আচ্ছা। বিভব প্রাচীর, ওকে, নিট এন্ড ক্লিন। ওকে, সো তোমরা একটু লিখে নাও পুরো বোর্ডটা, একটু টোটাল বোর্ডটা একটু লিখে নাও এন্ড তোমরা লেখা শেষ হলে ডান লিখো।
তাহলে আমরা আমাদের পরের পড়াতে যাব, ঠিক আছে? তোমাদের লেখা শেষ হয়ে গেলে একটু ডান লিখো, লেখা শেষ হলে ডান লিখো, তাহলে আমরা পরের পড়াতে যাব, ঠিক আছে? তোমরা একটু দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। যদি কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ডান, সবার ডান কিনা বলো? ডান এন্ড ডাস্টেড? গ্রাফের ব্যাপারটা আবার বাবারে এখনো গ্রাফ পড়াই নাই, গ্রাফ আসবে আস্তে আস্তে আসবে, ওকে? গ্রাফ আস্তে আস্তে আসবে, ওকে ডান, ওকে ক্লিয়ার, ওকে আমি তাইলে এগুলো বুঝতে পারি। তাহলে আমরা মোটামুটি ডিফিনিশন লেয়ার কি বুঝলাম, বিভব প্রাচীর কি বুঝলাম, পিএন জাংশন কি বুঝলাম, পিএন জাংশন কিভাবে কাজ করে ওইগুলো বুঝে ফেললাম, বেশ ভালো কথা। এটা তো খুবই সুসংবাদ, তাই না? কিন্তু দুঃখের বিষয় হলো এটা আবার মুছে গেছে। হাই হাই, মুছলে হবে? এই যে, ঠিক আছে? তো ওকে, অল ক্লিয়ার। আচ্ছা, তো এখন ব্যাপার হলো সেটা না, ব্যাপার হচ্ছে এই অবস্থায় কি পিএন জাংশনের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে? কারণ প্রত্যেকটা জায়গায় তো কোনো বিভব পার্থক্য নাই, এন্ড অলসো মোরওভার এখানের মধ্যে তো একটা আধান আর অবশিষ্ট থাকবে না। সো এই অবস্থায় কি এই পিএন জাংশনের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে? এখানের মধ্যে যতগুলো হোল, এখানে ঠিক ততগুলাই ইলেকট্রন, এখানের মধ্যে যতগুলো ইলেকট্রন ঠিক ততগুলাই পজিটিভ, আর এখানে যতগুলো পজিটিভ এখানে ততগুলো নেগেটিভ। সো আলটিমেটলি এই অবস্থায় টোটাল পিএন জাংশনটা একটা তড়িৎ নিরপেক্ষ পিএন জাংশন হিসেবে কাজ করবে। সো আমরা বলতে পারি যে এই অবস্থায় পিএন জাংশন সম্পূর্ণ তড়িৎ নিরপেক্ষ। এই অবস্থায় পিএন জাংশন সম্পূর্ণ কি তড়িৎ নিরপেক্ষ, ঠিক আছে? তো লিখো এই অবস্থায় পিএন জাংশন সম্পূর্ণ তড়িৎ নিরপেক্ষ। হাই হাই, কালি এত বড় হয়ে গেলে কি হবে? কালি এত বড় হয়ে গেলে কি হবে? এই অবস্থায় পিএন জাংশন তড়িৎ নিরপেক্ষ থাকবে। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার, এই টোটাল জিনিসটাকে কি বলা হয় জানো? এই টোটাল জিনিসটাকে বলা হয় ডায়োড। কি বলা হয়? এই টোটাল কনফিগারেশনটাকে কি বলা হয়? একটা পিএন জাংশনকে অ্যাকচুয়ালি কি বলা হয়? ডায়োড বলা হয়। সো এটাও একটু লিখে রাখো, এটা শুরুতেই বলা দরকার ছিল, বাট সামহাউ আনফরচুনেটলি আমি ভুলে গেছিলাম। একটি পিএন জাংশনকে একটি সমগ্র পিএন জাংশনকে ডায়োড বলে। ডায়োড মানে দুইটা, ডায়োড বলে। তাহলে একটা পিএন জাংশনকে কি বলে? একটা সমগ্র পিএন জাংশনকে কি বলে? অর ডায়োড বলে। ওকে, একটা সমগ্র পিএন জাংশনকে কি বলবে? ডায়োড বলবে। ওকে ফাইন। সো এখন আমরা একটা ডায়োড যদি তড়িৎ নিরপেক্ষ হয়, চিন্তা করো, তাহলে নরমালি একটা পিএন জাংশন কি হিসেবে কাজ করবে? নরমালি একটা পিএন জাংশন তড়িৎ নিরপেক্ষ একটা ডায়োড হিসেবে কাজ করবে। বাট তোমার মোবাইলে যে ডায়োড ট্রায়োড গুলো আছে, আমার তো মনে হয় না এগুলো তড়িৎ নিরপেক্ষ। সো তড়িৎ যদি নিরপেক্ষ হতো তাহলে কি আমরা প্রপার সার্ভিসটা পাইতাম? পেতাম না। তার মানে নিশ্চয়ই পিএন জাংশনটাকে তড়িৎ নিরপেক্ষ হিসেবে রাখা হয় না। তাহলে পিএন জাংশনটার মধ্যেও কিন্তু কারেন্ট ফ্লো করানো হয়, রাইট? সো এই অবস্থায় টোটাল পিএন জাংশনের পটেনশিয়াল ডিফারেন্স 0 এন্ড এখানের মধ্যে কোনো আধান অ্যাকচুয়ালি অবশিষ্ট থাকবে না। এই কারণে এই লেয়ারটা বলে ডিপ্লিশন লেয়ার। বাট যদি তুমি একটা পিএন জাংশনে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করো, তখন কিন্তু এই পিএন জাংশনটা কারেন্ট প্রডিউস করতে পারে বা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। আবার বলছি, একটা পিএন জাংশন নরমালি তড়িৎ নিরপেক্ষ, একটা ডায়োড নরমালি তড়িৎ নিরপেক্ষ। বাট তুমি যখন একটা পিএন জাংশনের মধ্যে এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করবা, বাহ্যিক কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করবা, তখন এই পিএন জাংশনটা ইলেকট্রিসিটি প্রডিউস করলেও করতে পারে। ওকে, সো তুমি যে প্রসেসে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবা, যে অ্যাপ্রোচে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবা, ওই অ্যাপ্রোচটার তো একটা নাম আছে, ওই প্রসেসটার তো একটা নাম আছে। তাহলে এটা মোটামুটি আমরা শিওর বলতে পারি যে
এই পিএন জাংশনটা আপাতভাবে তড়িৎ নিরপেক্ষ হলেও আমি যদি এই পিএন জাংশনটার মধ্যে এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি তাহলে এই পিএন জাংশনটা ইলেকট্রিসিটি জেনারেট করবে। আমি যদি এই পিএন জাংশনটার মধ্যে এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি তাহলে এই পিএন জাংশনটা কি করবে? ইলেকট্রিসিটি প্রোডিউস করবে। ফার্স্ট অফ অল এই কথাটা লিখো, ফার্স্ট অফ অল ওই কথাটা লিখো, যদি যদি এই অবস্থায় পিএন জাংশনে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যদি এই অবস্থায় পিএন জাংশনে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় যদি এই অবস্থায় পিএন জাংশনে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে এটি বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে। বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে। কথা ক্লিয়ার? সো তুমি যেই প্রসেসটা অ্যাপ্লাই করে যে প্রসেসে একটা পিএন জাংশনের মধ্যে যে অ্যাপ্রোচে বা যে প্রসেসে তুমি একটা পিএন জাংশনের মধ্যে বাহ্যিক ভোল্টেজ অ্যাপ্লাই করবা, এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করবা, ওই প্রসেসকে বলা হয় হচ্ছে বায়াসিং বা বায়াস করা। ঠিক আছে? তো প্রসেসটার নাম কি? সো প্রসেসটার নাম হচ্ছে বায়াস বা বায়াসিং। সো দেখো পিএন জাংশনে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করাকে বায়াসিং বা বায়াস, এটা বেস হয়ে গেছে বায়াস। ওকে, এই যে দেখো বায়াসিং বা বারবার কেন বলছি, এই যে বায়াস করা বলে। তো তুমি যখন একটা পিএন জাংশনে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করবা তখন বেসিক্যালি ওটাকে কি বলা হবে? তখন ওটাকে অ্যাকচুয়ালি বলা হবে বায়াসিং করা বা বায়াস করা। সো এই বায়াসিংটা আসলে টু টাইপস, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে কি রিভার্স বায়াস। সো বায়াসিং আর টু টাইপ। এই যে বায়াসিংটা কয় প্রকার? বায়াসিংটা দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস এন্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ রিভার্স বায়াস। সো চলো লিখে ফেলি। তাহলে বায়াসিং কয় প্রকার হচ্ছে? বায়াসিং হচ্ছে আমাদের দুই প্রকার। ওকে, বায়াসিং কয় প্রকার? বায়াসিং হচ্ছে আমাদের দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী প্রবাহ। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী প্রবাহ। সম্মুখী ঝোঁক, বায়াস মানে হচ্ছে ঝোঁক, এই যে ঝোঁক। একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস and the another one is okay, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। So right now we will be discussing about the forward bias and the reverse bias. So আমরা কি কি বুঝলাম? আমরা বুঝলাম একটা পিএন জাংশন বেসিক্যালি তড়িৎ নিরপেক্ষ বা নিউট্রাল হিসেবে কাজ করে, ইনসুলেটর হিসেবে কাজ করে। বাট যদি এই অবস্থায় একটা ডায়োড বা একটা পিএন জাংশনকে তুমি এক্সটার্নাল কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে এই পিএন জাংশনটা ইলেকট্রিসিটি প্রোডিউস করবে। সো তুমি কোন অ্যাপ্রোচে ভোল্টেজ অ্যাপ্লাই করবা, কিভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করবা, ওই প্রসেসটাকে বলা হয় বায়াসিং বা বায়াস করা। বায়াসিংটা আবার টু টাইপস, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক, আর একটা হচ্ছে রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। সো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি সামনের দিকে অগ্রসর হব। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। এতটুকু পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয় তাহলে আমি সামনের দিকে অগ্রসর হব। ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হলে আমি সামনের দিকে অগ্রসর হই। ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো আমাকে।
ওকে ওকে ক্লিয়ার গ্রেট। সো এখন আমরা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস কি ওই জিনিসগুলো একটু দেখব। ফরওয়ার্ড বায়াস কি আর রিভার্স বায়াস কি ওই জিনিসগুলো আমরা একটু দেখব। সো ফরওয়ার্ড বায়াস কি? ফরওয়ার্ড বায়াস দেখো, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস কি আর রিভার্স বায়াস কি? রিভার্স বায়াস। ওকে, একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস এন্ড অ্যানাদার ওয়ান ইজ রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াসে কি হবে? ফরওয়ার্ড বায়াসে তুমি কিভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করবা দেখো। ফরওয়ার্ড বায়াসে তুমি যেটা করবা সেটা হচ্ছে পি এর সাথে পজিটিভ, পি এর সাথে কোন তড়িৎ কোষের পজিটিভ এবং এন টাইপের সাথে, এখানে আমি পি টাইপ লিখে দিবা, ঠিক আছে? পি টাইপের সাথে কোন তড়িৎ কোষের পজিটিভ এবং এন টাইপের সাথে, এন টাইপের সাথে নেগেটিভ যুক্ত করা হয় কোথায়? ফরওয়ার্ড বায়াসে। সো ফরওয়ার্ড বায়াসে কি করা হলো? ফরওয়ার্ড বায়াসে যেটা করা হলো যে পি টাইপের সাথে মানে পি টাইপ অঞ্চলের সাথে কোন একটা বিদ্যুৎ কোষের বা কোন একটা তড়িৎ কোষের পজিটিভ এন্ড এন টাইপ অঞ্চলের সাথে কোন একটা তড়িৎ কোষের নেগেটিভ যুক্ত করা হলো। তো রিভার্স বায়াসে কি করা হবে? রিভার্স বায়াসে কোয়াইট অপোজিটটা করা হবে। রিভার্স বায়াসে যেটা করা হবে যে পি টাইপ অঞ্চলের সাথে নেগেটিভ, পি টাইপ অঞ্চলের সাথে নেগেটিভ আর এন টাইপ, ঠিক আছে? এন টাইপ অঞ্চলের সাথে কি? পজিটিভ। এন টাইপ অঞ্চলের সাথে কি? পজিটিভ। ওকে, এন টাইপ অঞ্চলের সাথে কি করা হলো? এন টাইপ অঞ্চলের সাথে পজিটিভ যুক্ত করা হলো। এভাবে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস করা হয়। সো রিভার্স বায়াস কি? পি টাইপের সাথে কি? এই যে দেখো, এই যে এখানের মধ্যে এটা যদি আমরা পিএন জাংশন হিসেবে কনসিডার করি, এটা আমরা পিএন জাংশন হিসেবে কনসিডার করলাম। সো এখানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এই যে পি টাইপ অঞ্চলের সাথে যদি তুমি একটা তড়িৎ কোষের পজিটিভ কানেক্ট করে দাও আর এন টাইপ অঞ্চলের সাথে যদি তুমি একটা তড়িৎ কোষের নেগেটিভ কানেক্ট করে দাও, সো দ্যাট ইজ কল্ড দ্য ফরওয়ার্ড বায়াস। এরকম কিসে আছে? ফরওয়ার্ড বায়াস আছে। সো এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। দেখো কি করলাম, পি এর সাথে আমি পজিটিভ যুক্ত করলাম, এন এর সাথে আমি নেগেটিভ যুক্ত করলাম। এটাকে তুমি এভাবেও দেখাতে পারো চাইলে, এটাকে তুমি চাইলে এভাবেও দেখাতে পারো। এই যে একটা ডায়োড, এটা একটা ডায়োড আঁকলাম, এটাও কিন্তু তোমার পিএন জাংশন, এটাও কিন্তু ডায়োড, রাইট? এটা পি, এটা এন। সো পি টাইপের সাথে তুমি একটা তড়িৎ কোষের পজিটিভ লাগাই দিছো এন্ড এন টাইপের সাথে তুমি একটা তড়িৎ কোষের নেগেটিভ লাগাই দিছো। দ্যাট ইজ অলসো ফরওয়ার্ড বায়াস। এগুলো সবগুলা কি? এই যে সবগুলা, এই যে এই সবগুলাই হচ্ছে আমাদের কি? এই সবগুলাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। তাহলে হোয়াট অ্যাবাউট রিভার্স বায়াস? সো রিভার্স বায়াসে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে তুমি এই যে পিএন জাংশন দিলাম, এই যে একটা পিএন জাংশন দিলাম, আমি একটা পিএন জাংশন দিলাম, পি এর সাথে আমি নেগেটিভ যুক্ত করে দিলাম আর এন এর সাথে যদি আমি পজিটিভ যুক্ত করে দিই, দ্যাট ইজ দ্য রিভার্স বায়াস। দ্যাট ইজ রিভার্স বায়াস। ওকে, अगेन দেখো আমরা এভাবেও যুক্ত করতে পারি সার্কিট ডায়াগ্রাম আকারে। এটা হচ্ছে এন আর হচ্ছে কি না, এগুলো তো ঠিক থাকবে, এটা পি এন ঠিক থাকবে, এটা পি এটা এন ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না। এটা এন, এটা পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এগুলো ঠিক থাকবে। পি এর সাথে আমি নেগেটিভ লাগাবো আর এন এর সাথে আমি কি লাগাবো? পজিটিভ লাগাবো। সো দ্যাট ইজ অলসো রিভার্স বায়াস। বুঝতে পারছো? সো I guess all of you are clear about forward bias and reverse bias. So দেখো P টাইপের সাথে পজিটিভ এন্ড টাইপের সাথে নেগেটিভ কার কোন একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের, রাইট? সো তুমি যখন একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের P টাইপের সাথে পজিটিভ এন্ড N টাইপের সাথে নেগেটিভ লাগাই দিবা, তখন ওটা হয়ে যাবে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। এন্ড অলসো তুমি যখন একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্সের সাহায্যে P টাইপের সাথে নেগেটিভ এন্ড N টাইপের সাথে পজিটিভ লাগাই দিবা, তখন ওটা হয়ে যাবে রিভার্স বায়াস। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, ঠিক আছে? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা? আমরা সবাই বুঝতে পারছি কিনা জানো? সবার বোঝা লাগবে, সবার বোঝা লাগবে। সবার ক্লিয়ার কিনা বলো বাবারা, সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? সবাই 36 জন যারা ক্লাস করতেছো ওরা সবাই জানো, বাকিরা কোথায়? মানে নতুন একটা চ্যাপ্টার যখন শুরু করি শুরুর দিকে একদম 100 জন 150 জন থাকে, এরপর আস্তে 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 কমতে থাকে। এই হলো তোমাদের অবস্থা, এই কারণেই তোমরা পরীক্ষায় খারাপ করো।
মানে কোনো কনসিস্টেন্সি নাই, মানে লাইভ জমায় রাখো, ক্লাসের পর ক্লাসে শেষ করো না, রেকর্ডেড করতে থাকো, একটা সময় গিয়ে বোরিংনেস চলে আসে, দেন তোমার মনে হয় যে না অ্যাকচুয়ালি আমাকে দিয়ে হচ্ছে না, অনেকগুলো লেকচার জমে আসে, তখন জীবনে নেমে আসে হতাশার সাগরে তুমি ডুবে যাও। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, সো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব যে ফরওয়ার্ড বায়াস করলে বা রিভার্স বায়াস করলে অ্যাকচুয়ালি কি হয়। তাহলে আমরা বায়াসিং কেন করতেছিলাম যে নরমালি একটা পিএন জাংশন তো ইলেকট্রিসিটি প্রোডিউস করে না, বাট যদি এটাকে বায়াস করা হয় তাহলে এটা ইলেকট্রিসিটি প্রোডিউস করলেও করতে পারে। সো আমরা দুই টাইপের বায়াস দেখলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। সো চলো, একটা পিএন জাংশন কি আমাদের তো অলরেডি আগে আঁকাই ছিল, তাই না? আগে অলরেডি আমাদের কিন্তু আঁকাই ছিল, এই যে একটা পিএন জাংশন কিন্তু অলরেডি আমাদের কি ছিল, পিএন জাংশন কিন্তু আমাদের অলরেডি আঁকা ছিল, তাই না? একটা পিএন জাংশন কিন্তু আমাদের অলরেডি আঁকা ছিল। তো এখন এই পিএন জাংশনটাকে আমরা একবার ফরওয়ার্ড বায়াস করব আর একবার রিভার্স বায়াস করব। চলো দেখি কি হয়। সো বাকিগুলো আমি মুছে দিচ্ছি, সো এই পি টাইপ পিএন অঞ্চলটাকে আমরা কি করব, এই পিএন জাংশনটাকে আমরা একবার ফরওয়ার্ড বায়াস করব আর একবার কি করব, আর একবার আমরা রিভার্স বায়াস করব, আর একবার ফরওয়ার্ড একবার রিভার্স। ওকে, চলো দেখি ফরওয়ার্ড বায়াস করলে এই পি টাইপ অঞ্চলটা ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারে কিনা। চলো দেখে নেওয়া যাক ফরওয়ার্ড বায়াস করলে কি হয় এন্ড রিভার্স বায়াস করলে কি হয়, চলো আমরা দেখে নেই। ওকে, সো এই যে পি টাইপ, এই যে এন টাইপ, এগুলো মুছে দাও, দরকার নাই, এগুলো কাটলেও থাকতে পারে, সমস্যা নেই। তো আমরা ফার্স্ট অফ অল আমরা ফরওয়ার্ড বায়াস করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা ফরওয়ার্ড বায়াস করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা ফরওয়ার্ড বায়াস করব, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখী ঝোঁক। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস দিব বা সম্মুখী ঝোঁক দিব। সো লেটস সি হোয়াট হ্যাপেন। সো পিএন জাংশনকে যদি ফরওয়ার্ড বায়াস দিতে হয় তাহলে পি টাইপের সাথে মাস্ট কাকে লাগাইতে হবে, পি টাইপের সাথে মাস্ট আমাদের একটা তড়িৎ কোষের পজিটিভকে লাগাইতে হবে, এন্ড আমাদের এন টাইপ অঞ্চলের সাথে একটা তড়িৎ কোষের নেগেটিভকে লাগাইতে হবে। এই যে এন এর সাথে আমরা একটা তড়িৎ কোষের কি যুক্ত করে দিলাম, এমন ভাবে যুক্ত করলাম যেটা খুবই বিশ্রী দেখাচ্ছে, জঘন্য। ওকে, একটু সুন্দর করে যুক্ত করি। ওকে, তো দেখো পি টাইপ অঞ্চলের সাথে আমরা একটা তড়িৎ কোষের পজিটিভকে কানেক্ট করে দিলাম, এন্ড এন টাইপ অঞ্চলের সাথে আমরা একটা তড়িৎ কোষের নেগেটিভকে কানেক্ট করে দিলাম। সো এই অবস্থায় বলা হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে। এই অবস্থায় কি হলো, এই অবস্থায় পিএন জাংশনটাকে আমরা কি দিলাম, ফরওয়ার্ড বায়াস দিলাম। বিকজ একটু আগে তুমি জানছো যে পি টাইপের সাথে যদি তুমি একটা তড়িৎ কোষের পজিটিভকে অ্যাড করে দাও এন্ড এন টাইপের সাথে, এটা হচ্ছে পজিটিভ, এন্ড এন টাইপের সাথে যদি একটা তড়িৎ কোষের নেগেটিভকে অ্যাড করে দাও, তখন ওটা ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করবে। ক্লিয়ার? সো ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করলে একটা পিএন জাংশন ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারে নাকি পারে না, আমরা এখন ওই জিনিসটা দেখব। ঠিক আছে, আচ্ছা, তো চলো শুরু করা যাক। তো যখন আমরা পি টাইপ অঞ্চলের মধ্যে পজিটিভ যুক্ত করে দিছি, তাহলে এই যে পজিটিভ গুলা কোন দিকে অগ্রসর হবে বলো তো, এই দিকে অগ্রসর হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বলি, বাস্তব উদাহরণ দিলে তোমরা বেশি বুঝো। এই এলাকার মধ্যে অলরেডি অনেকগুলা মেয়ে, ঠিক আছে, এই এলাকার মধ্যে অলরেডি অনেকগুলা মেয়ে, এই যে এখানের মধ্যে যেগুলো, এই যে গোল্লাগুলা নেগেটিভ দেওয়া হলো, এগুলো সবগুলো হচ্ছে মেয়ে। তোমরা আবার কষ্ট পেও না, মেয়েরা যাদের নেগেটিভ দিয়ে তোমাদেরকে বোঝালাম বলে কষ্ট পাওয়ার কিছু নাই, ঠিক আছে। সো এই যে এই নেগেটিভগুলা দেখো সবগুলো হচ্ছে মেয়ে। সো যেখানে মেয়ে বেশি, এই মেয়েগুলো যখন এখানে আসতে চাইবে, এই মেয়েগুলা কি এগুলাকে আসতে দিবে না, কারণ অলরেডি তারা অভাবে আছে। এখন আরো যদি ভাগীদার হয় তাহলে তো আর কাজ হবে না, সো আসতে দিবে না। এখন কথা হচ্ছে, যখন এই পজিটিভগুলা এই কোষের পজিটিভ প্রান্ত ওদের দিকে দৌড়াবে, পজিটিভ আসলো, বেশ ভালো কথা। এখন এই মেয়েরা খুবই খুশি, কারণ সে কাকে পেয়েছে, সে তার অপোজিটটাকে পেয়ে গেছে। এখন এই মেয়েরা খুবই খুশি। সো ব্যাপারটা যেটা হবে, এই পজিটিভগুলো এখানে, আচ্ছা পজিটিভগুলোকে একটু গ্রিন সিগন্যাল দিয়ে দেখাই, ঠিক আছে। পজিটিভগুলোকে অলওয়েজ গ্রিন সিগন্যাল দিয়ে দেখালাম, পজিটিভগুলো অলওয়েজ কি গ্রিন,
পজিটিভ হচ্ছে অলওয়েজ গ্রিন। সো পজিটিভ গুলো যখন এখানে আসলো, এই যে নেগেটিভের সাথে যখন পজিটিভ চলে আসলো, নেগেটিভের সাথে যখন পজিটিভ চলে আসলো, ব্যাপারটা কি হবে জানো? নেগেটিভের সাথে পজিটিভ যখন চলে আসলো, সো নেগেটিভ আর পজিটিভ মিলে কি হয়ে যাবে, তারা বন্ডিং গঠন করে ফেলবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, তখন আর এগুলো অবশিষ্ট থাকবে না। হাই হাই, এটা কি হইলো? এটা তো ভালো হইলো না, যাই হোক। হাই হাই হাই, শেষ। ওরা এমন ভাবে নিষ্ক্রিয় হয়েছে যে মুছেই গেছে, আর মোটা হয়ে যাচ্ছে। কই যে রাখি দুঃখ, এই যে। ওকে, প্যারা নাই, ব্যাপার না, আসলো। সো এই যে দেখো, আচ্ছা, তো যাই হোক, এই যে ওরা কি করে ফেললো, ওরা এখন বন্ডিং গঠন করে ফেললো। এই যে গোল্লাগুলা, বড় বড় গোল্লাগুলা, ওরা কি করে ফেললো, এই যে পজিটিভ নেগেটিভ মিলে, এই যে ছেলে মেয়ে মিলে বন্ডিং করে ফেললো। কথা ক্লিয়ার? সো যখন এই যে ছেলে মেয়ে মিলে যখন বন্ডিং করে ফেলছে, এখন বলো তো এই নেগেটিভ গুলা এখন ইজিলি এদিকে ট্রান্সফার হতে পারবে না? এই নেগেটিভ গুলা ইজিলি এদিকে ট্রান্সফার হতে পারবে না। সো যখন পজিটিভ এদিকে গিয়ে এই নেগেটিভ গুলাকে নিউট্রাল করে দিছে, তখন এই ডিপ্রেশন লেয়ারে থাকা নেগেটিভ গুলা ইজিলি পি অঞ্চলের দিকে ট্রান্সফার হতে পারছে। এই যে পি অঞ্চলের দিকে ট্রান্সফার হয়ে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, এই যেগুলো এদিকে যাচ্ছে। ক্লিয়ার? এবার আসেন এই যে নেগেটিভ, এখানের মধ্যে ছেলেগুলো বড় অভাবে ছিল, বিকজ তারা এখানে সমগোত্রীয়, ওরা বিপরীত লিঙ্গের কাউকে পাচ্ছে না। তো ব্যাপারটা যেটা হবে, এই নেগেটিভ গুলো দৌড়াচ্ছে এদিকে, দৌড়াচ্ছে, তখন কোথায় আসলো দেখো তো? তখন তোমার এখানে চলে আসলো। তো এখানে এসে যেটা হইলো ব্যাপারটা, এখানে এসে কি হইলো দেখো, এখানে এসে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হবে, নেগেটিভ গুলো এই যে পজিটিভের নিচে এসে বসবে, প্রত্যেকটা নেগেটিভ পজিটিভকে কি করে ফেলবে? নিউট্রাল করে ফেলবে। প্রত্যেকটা পজিটিভ কি করবে? নেগেটিভকে নিউট্রাল করে ফেলবে। যখন সবাই সবাইকে পেয়ে গেছে, তখন এই পজিটিভ গুলা এদিকে ফ্লো হইতে নাই তো কোনো বাধা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এমন যে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গুলা এই যে এদিকে যাচ্ছে, এই যে নেগেটিভ গুলো এদিকে যাচ্ছে, মানে নেগেটিভ প্রান্ত থেকে মনে হচ্ছে ইলেকট্রন গুলা এই যে এদিকে ফ্লো হচ্ছে, আর এই যে এদিকে পজিটিভ গুলা কি হচ্ছে? ফ্লো হচ্ছে। তো একটা তড়িৎ কোষের নিম্ন বিভব থেকে যদি ইলেকট্রন উচ্চ বিভবের দিকে ফ্লো হয়, আবার উচ্চ বিভব থেকে যদি পজিটিভ চার্জ নিম্ন বিভবের দিকে ফ্লো হয়, এটাই কি একটা তড়িৎ কোষের কারেন্ট ফ্লোইং এর জন্য যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। সো এই জন্য আমরা বলতে পারি যে একটা পিএন জাংশনকে যদি আমরা ফরওয়ার্ড বায়াসে দিই, তাহলে এটা ইলেকট্রিসিটি প্রোডিউস করবে। সো ফরওয়ার্ড বায়াসে অবশ্যই কারেন্ট ফ্লো হবে। সবার ক্লিয়ার কিনা জানো? সবার ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা বলো? শেখ শাফিউল উমামি, এখন মনে হচ্ছে যে আমি পদার্থ বলতেছি। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সো সবসময় আমরা মাথায় রাখবো কি, একটা পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তারা অবশ্যই কি করবে? কারেন্ট ফ্লো করবে। একটা পিএন জাংশন যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে তারা অবশ্যই কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার কিনা? ওকে, আলট্রা প্রো ম্যাক্স ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, তাহলে এখন হোয়াট অ্যাবাউট তোমার রিভার্স বায়াস? তাহলে আমরা একটু লিখে নিই। ফরওয়ার্ড বায়াসে অলওয়েজ কারেন্ট ফ্লো হবে। ফরওয়ার্ড বায়াসে অলওয়েজ কারেন্ট ফ্লো হবে। ফরওয়ার্ড বায়াস অলওয়েজ কারেন্ট ফ্লো হবে। সো হোয়াট অ্যাবাউট রিভার্স বায়াস? ওকে, তো চলো দেখে নেওয়া যাক। সো রিভার্স বায়াসে কি হয়, চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এগুলো সবার লেখা হইলে, এগুলো সবার বোঝা হইলে একটু ডান লিখো তো, আমরা রিভার্স বায়াসে কি হয় দেখবো। রিভার্স বায়াস হলে কি হয়, চলো আমরা একটু দেখি। সবার ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? এবার আমরা দেখবো যে রিভার্স বায়াস হলে কি হয়। ক্লিয়ার? এরপর আমরা দেখবো রিভার্স বায়াস হলে কি হয়। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে রিভার্স বায়াস হলে কি হয়। চলো দেখা যাক রিভার্স বায়াস হলে কি হয়। ওকে ডান।
এই চিত্রটা আমার আবার আঁকা লাগবে, কত কষ্ট জীবনে। আচ্ছা যাই না কেন, ওকে। সো যাই হোক, আবার আমি একটা পিএন জাংশন আঁকি, তোমরা একটু ধৈর্য ধরে বসো। তো ব্যাপারটা যেটা হয়েছিল, ওকে, ব্যাপারটা কি হয়েছিল অ্যাকচুয়ালি, ব্যাপার যেটা হয়েছিল এখানের মধ্যে লট অফ হোল ছিল, এত বড় হোল হলে ঝামেলা। একটু ছোট ছোট, এটা পি, এটা হচ্ছে এন, তোমরা একটু আঁকো, প্র্যাকটিস হোক। আর এখানে হচ্ছে আমার ইলেকট্রন, এখানে হচ্ছে আমার ইলেকট্রন, ঠিক আছে, এখানে হচ্ছে কি ইলেকট্রন, 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 এখানে নেগেটিভ 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 নেগেটিভ। ইলেকট্রন আছে পজিটিভ 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 পজিটিভ, ওকে। নেগেটিভ হোল এদিকে যাবে, পজিটিভ পজিটিভ পজিটিভ, আটকা পড়ে যাবে, গোল্লা দেওয়া মানে আটকা পড়ে গেছে। এরপর নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, গোল্লা দেওয়া মানে কি হয়ে গেছে, আটকা পড়ে গেছে, এই লেয়ারটার মধ্যে আটকা পড়ে গেছে, যেটাকে বলা হচ্ছিল কি ডিপ্লিশন লেয়ার বা বিভব প্রাচীর, ওকে। তো এই ছিল আমাদের পিএন জাংশন, ওকে। এখন আমরা এই পিএন জাংশনকে কি করব, রিভার্স বায়াস করব, রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক। রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক করব। সো রিভার্স বায়াস বা বিমুখী ঝোঁক করলে কি হয় চলো দেখে নিই। তো এখন আমি যেহেতু রিভার্স বায়াস করব, সো পি অঞ্চলের সাথে আমি লাগাবো নেগেটিভ, পি অঞ্চলের সাথে লাগাবো নেগেটিভ, এন্ড আমরা এন অঞ্চলের সাথে কি লাগাবো, পজিটিভ লাগাবো। রিভার্স বায়াস যেহেতু, সো রিভার্স বায়াস মানে হচ্ছে কি, রিভার্স বায়াস মানে হচ্ছে আমাদের পি অঞ্চলের সাথে কি থাকবে, পি অঞ্চলের সাথে থাকবে আমাদের নেগেটিভ, এন্ড এন অঞ্চলে থাকবে আমাদের কি পজিটিভ, ওকে, বেশ ভালো কথা। তো এখানে নরমালি অনেক বেশি কি নেগেটিভ চার্জ। এখন এই যে এখানে আমি যেহেতু কানেক্ট করে দিছি, এই নেগেটিভ চার্জগুলো আবার কোথায় গিয়ে জমা হবে, এই যে দিকে পি অঞ্চলের দিকে গিয়ে জমা হবে, নেগেটিভ 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 জমা হলো, ঠিক আছে। আবার এই পজিটিভ গুলো এইদিকে গিয়ে এখানের মধ্যে আবার কি লালগুলো যেগুলো সোর্স থেকে আসছে, পজিটিভ পজিটিভ দিয়ে জমা হবে। এখানে ছিল এমনিতে পজিটিভের অভাব, এখানে আরো গিয়ে ঢুকছে কি নেগেটিভ, তার মানে এখানে অভাববোধ আরো বেশি বেড়ে গেছে। তো এগুলো আগে যদিও বা 90% পসিবিলিটি, আগে যদিও বা 10% পসিবিলিটি ছিল এখানে ঢোকার, এখন পসিবিলিটিটা নেগেটিভে চলে গেছে, মানে মাইনাস সামথিং পার্সেন্ট হয়ে গেছে, এখন আর ইলেকট্রনগুলো এখানে ঢুকতেই পারবে না। এখানে আগে ছিল নেগেটিভের ঘাটতি, নরমালি পজিটিভগুলো এখানে এন্টার নিতে পারতেছিলই না, এখানে আরো বেশি পজিটিভ যখন হয়ে গেল, এই পজিটিভগুলো এখানে আর এন্টার নিতে টোটালি পারবে না, ক্লিয়ার। সো ব্যাপারটা যেটা হবে, এই পজিটিভগুলো এখন এদিকে যেহেতু বেশি পজিটিভ চলে আসতেছে, এই পজিটিভগুলো চাইবে এই পজিটিভগুলোকে বিকর্ষণ করতে, এদিকে যেহেতু বেশি নেগেটিভ চলে আসছে, এই নেগেটিভগুলো চাইবে এই নেগেটিভগুলোকে এদিকে বিকর্ষণ করতে, এই নেগেটিভগুলো চাইবে এদিকে বিকর্ষণ করতে, এই যে বিকর্ষণ, এই যে বিকর্ষণ, এই পজিটিভগুলো চাইবে এদিকে বিকর্ষণ করতে, বিকর্ষণ, রিপালশন রিপালশন রিপালশন। সো যখন এই নেগেটিভগুলোকে বিকর্ষণ করবে, এই পজিটিভগুলোকে বিকর্ষণ করবে, তখন এই যে মাঝখানে যে প্রাচীরটা এটা আরো বেশি বাইরে যাবে, মাঝখানের প্রাচীরটা আরো অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, মাঝখানে ডিপ্লিশন লেয়ারটা আরো বড় হয়ে যাবে, বিকর্ষণের কারণে আরো বড় হয়ে যাবে। তার মানে বুঝতেছো, তার মানে এখান থেকে কি নেগেটিভ কি আর এদিকে যাচ্ছে, যাইতে পারতেছে না, পজিটিভ কি এদিকে আসতে পারতেছে না। সো এই অবস্থায় একটা পিএন জাংশনের পক্ষে কি কারেন্ট ফ্লো করা সম্ভব রিভার্স বায়াসে দিলে? সো রিভার্স বায়াসে দিলে এই অবস্থায় একটা পিএন জাংশনের পক্ষে কারেন্ট ফ্লো করা পসিবলই না। সো রিভার্স বায়াসে পিএন জাংশন কারেন্ট ফ্লো করবে না, ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা জানো? রিভার্স বায়াসে পিএন জাংশন কি করবে না, কারেন্ট ফ্লো করবে না।
রিভার্স বায়াসে একটা পিএন জাংশন কি করবে না, কারেন্ট ফ্লো করবে না। সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা জানাও। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, যখন আমরা একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড বায়াস দিব তখন সেটা কারেন্ট ফ্লো করবে, যখন আমরা একটা পিএন জাংশনকে রিভার্স বায়াস দিব তখন সে কারেন্ট ফ্লো করবে না। এটা খুবই স্বাভাবিক। এন্ড এই মাঝখানে যে জিনিসটা এটা হচ্ছে কি বিভব প্রাচীর, ওকে, বা পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব বাধা, বিকজ এখানে চার্জগুলো আটকা পড়ে গেছে, বাধাই পড়ে গেছে। সো বিভিন্ন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিভব বাধার মান বিভিন্ন রকম হয়, যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট, ডিপেন্ডস অন দ্য সেমিকন্ডাক্টর মেটাল, সেমিকন্ডাক্টর এলিমেন্টস, ওকে। এগুলো এলিমেন্টস ভেদে বিভিন্ন রকম হতে পারে। সবাই ক্লিয়ার কিনা জানো। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো হইলে রিভার্স বায়াসে কেন কারেন্ট ফ্লো হয় না? বাবারা এতক্ষণ কি বললাম এটা সম্পূর্ণ বুঝালাম তো, ক্লাস শেষে আরেকবার কি করবা, আরেকবার দেখবা, আরেকবার রিভাইন্ড করবা, তাহলেই হয়ে যাবে, ওকে। সো আজকের ক্লাসটা এখানে ফিনিশ করব। আচ্ছা তোমরা আমাকে একটু জানাও যে কালকে তোমাদের কি কলেজ আছে? এখন কালকে সকাল 11টায় কারা কারা ক্লাস করতে পারবা আমাকে একটু জানাও। কালকে মর্নিং 11 কারা কারা ক্লাস করতে পারবা? 11 AM মর্নিং 11 AM কারা কারা ক্লাস করতে পারবা আমাকে একটু জানাও। যদি পারো তাহলে আমি কালকে ক্লাস নিব। কালকে এক্সাম আছে 10টায়, কলেজ আছে, কলেজ আছে, ওকে। আচ্ছা অনেকেরই কলেজ আছে, সো আই গেস পসিবল না। ওকে যাই হোক, সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।